আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিখা অনির্বাণ টিভি ইউটিউব চ্যানেল। এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আসসালামু আলাইকুম। বিশেষ করে সার্জিও গোরের সফর, এই দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, যিনি ভারতেরও রাষ্ট্রদূত এবং বাংলাদেশের দায়িত্ব পালন করেন বাড়তিভাবে। তার সফরের পরপর তিনি গিয়ে ভারতে আবার অজিত দোভালের সঙ্গে বৈঠক, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের পরাগ জৈনের বাংলাদেশ সফর, তারপরে দীনেশ ত্রিবেদীর সাংঘাতিক ছোটাছুটি, বাংলাদেশে অসংখ্য মন্ত্রীর সঙ্গে দেখা, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা, আবার উড়ে যাওয়া দিল্লিতে। এর মধ্যে দিয়ে এই প্রশ্নটা খুব জোরদার হয়েছে যে তাহলে কি সরকার বাধ্য হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে? যতই তথ্য মন্ত্রী অস্বীকার করুন না কেন, ভেতরে ভেতরে কিছু একটা ঘটছে, এইটা বোধহয় এখন বোকাও বোঝে। মানে একটা দীর্ঘমেয়াদী স্থায়ী ভাবে আওয়ামী লীগকে আর নিষিদ্ধ করে রাখা যাবে না, এটা সবাই বলে। আমরা যারা আলোচনা করি, রাজনৈতিক বিশ্লেষণ করি, এবং আমাদের যারা সিনিয়ররা আছেন, আপনাদের জনপ্রিয় অন্যান্য যেসব ব্লগাররা আছেন, দেখবেন সবাই একটা কথাই বলে, যতই চাক এটা বাস্তবতা না, আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা টুডে টুমোরো তুলতেই হবে। ইচ্ছা করলেই বছরের পর বছর বা আগামী জাতীয় নির্বাচন আওয়ামী লীগ বিহীন হয়ে যাবে। এইটা যদি করতে চায় তাহলে এটা হবে বাংলাদেশের জন্য সর্বনাশ। এবং সেই প্রেক্ষাপটেই খবরগুলো একটু নেড়ে চেড়ে দেখার মতন, যেগুলো বাংলাদেশের পত্রপত্রিকায় অলরেডি চলে এসছে, সেই খবরগুলো আমরা আপনাদের সামনে একটু ছোট্ট ছোট্ট করে একটু আলাপ করতে চাই, এবং প্রতিটা খবরেই প্রশ্ন রাখা হচ্ছে। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি ভিডিও নিউজ দেখেছি, সেখানেও প্রশ্ন তোলা হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম কি, নিষেধাজ্ঞা কার্যক্রম প্রত্যাহার হচ্ছে কিনা। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সরকার তুলে নিচ্ছে, এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানানো হয়নি। সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আমি আপনাকে একটা কথা বলি যে এই আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নিতে বিএনপি বাধ্য হবে তার নির্বাচনী কমিটমেন্টের অংশ হিসেবে। তার যে নির্বাচনী কমিটমেন্ট ছিল, যে আওয়ামী লীগের কাছে সে ভোট চেয়েছে, এবং কেন্দ্রীয় ভাবে দিল্লি থেকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ যে এমন কোনো মেসেজ দেয় নাই বাংলাদেশে যে তোমরা কেউই ভোট কেন্দ্রে যাবা না, তোমরা কেউ ভোট কেন্দ্রে গেলে বিএনপি কে ভোট দিবা না, বরঞ্চ আওয়ামী লীগের মানুষজনের অলিখিত সিদ্ধান্ত ছিল যে জামাতকে ভোট দিবে না, তোমরা বিএনপি কে ভোট দাও। এবং যার ফল হিসাবেই বিএনপি ক্ষমতা গ্রহণের পর পরে আওয়ামী লীগের অনেকগুলো কার্যালয় খুলে গেছে। মাঠ পর্যায়ে যেগুলো হচ্ছে, এগুলো মাঠ পর্যায়ে রেশারেশির ফল। বিএনপির কিছু অতি উৎসাহী কর্মী আছে, তাদের রেশারেশির ফল। এর বাইরে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ার এখন আর তেমন কোনো কারণ নাই বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর আগে 2025 সালের মে মাসে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিরুদ্ধে চলমান মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। পরে নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে, ফলে দলটির নির্বাচনী ও সাংগঠনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবার আসেন শেখ হাসিনার হুঙ্কার বলি, ঘোষণা বলি। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এইটা একটা বড় ডাইনামিক্স তৈরি হয়েছে। তিনি ফিরবেন মানে হচ্ছে তার দলকে চাঙ্গা করার জন্য ফিরবেন। এটা যদি তার জীবন তিনি ত্যাগ করে, যেগুলো মায়া ত্যাগ করে, যে লাইফ স্যাক্রিফাইস করেও করেন, তার একটাই স্বার্থ হবে, সেটা হচ্ছে তার দলকে টিকিয়ে রাখা। এবং এই টিকিয়ে রাখার জন্য তিনি নিশ্চিতভাবেই জাতীয় এবং আন্তর্জাতিক কোনো না কোনো সমর্থন পেয়েছেন। যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলা হয় যে ভারত তো আছেই, ভারত সবসময় অংশগ্রহণমূলক একটি রাজনীতি চায়। এবার মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল থাকার বিপক্ষে অবস্থান নিয়েছে। এই আলোচনা রাজনীতির মাঠে খুব সরগরম। এই বক্তব্যটা 2024-এর জঙ্গি সার্জিস, নাহিদ, আব্দুল্লাহ এদেরকে একেবারে হাততালি দিয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি। মোটামুটি এই প্রথম জাতিসংঘে ওদের একটু স্বীকৃতি পাওয়া গেল। জাতিসংঘের আল কায়েদা আইসিস সংক্রান্ত একটা রিপোর্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের, তারা এই প্রথম এক বাক্যে, ছোট্ট একটা বাক্যে স্বীকার করলো যে আল কায়েদা বাংলাদেশে ঘাঁটি গাড়ছে।
দেখেন এই জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এরা কত আহাম্মক এবং কতটা এদের তথ্য এবং জঙ্গিবাদ সম্পর্কে এদের ধারণা কত সীমিত। আল কায়দা যে 2024-এ বাংলাদেশে জঙ্গি উত্থান ঘটিয়ে ফেললো, একটা বৈধ সরকারের পতন ঘটিয়ে ফেললো, 20 কোটি মানুষের একটা রাষ্ট্র ধ্বংস করে দিল, সেটা নিয়ে জাতিসংঘ কখনো কেউ কথা বলে নাই। কেন বলে নাই? কারণ হলো যে সেই জঙ্গিদের সাথী হয়েছিল স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র, যারা মূলত জাতিসংঘকেও পালে। কিন্তু শেষ পর্যন্ত একটা শব্দে যে বা একটা বাক্যে যে এই বাংলাদেশে এই জঙ্গিগুলার একটা স্বীকৃতি আসলো, সেটা আসলে আমাদের প্রশংসা করতে হয়। এবং সাথে সাথে আমরা দেখি যে ভবিষ্যতে বাংলাদেশের যে জঙ্গিবাদের উত্থান এবং তার যে একটা ছোটখাটো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া গেল, সেটা আসলে কতদূর গড়াতে পারে। বক্তব্যের শুরুতে আমি আসলে মুসলমান হিসাবে আমি যারা আমার এই বক্তব্যটা যেসব মুসলমানরা শুনছেন তাদেরকে একটা প্রশ্ন করি। এই যে দেখেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, সেইখানে আপনার ধর্মের সাথে জড়িত একটা মানে সেই জঙ্গি গোষ্ঠীগুলোকে আইসিস আল কায়দা নিয়ে রিপোর্ট প্রকাশ করে। একজন মুসলমান হিসাবে কি এটা আপনাকে লজ্জিত করে না? আর কোন ধর্মে তো ধর্মের জঙ্গিদের নিয়ে তো জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করতে হয় না জাতিসংঘকে। হিন্দু বলুন, ইহুদি বলুন, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ করে। আর কোন ধর্মীয় সম্প্রদায়ের জঙ্গি গোষ্ঠী নিয়ে কি আসলে জাতিসংঘ বা পৃথিবীর কোথাও আলোচনা হয়? হয় না। আপনারটা যে হয়, আপনার লজ্জা লাগে না? সাধারণ মুসলমান হিসাবে লজ্জা না লাগুক, কিন্তু সত্য কথা হইলো মুসলমান দেশগুলার যারা শাসক, যারা নেতা, তাদের প্রত্যেকের কিন্তু লজ্জায় লাল হওয়া উচিত। হ্যাঁ, ওআইসি যারা চালায় তাদের কিন্তু লজ্জিত হওয়া উচিত যে তাদের ধর্মের লোকজন নিয়ে জাতিসংঘ রিপোর্ট করে এরা জঙ্গি, সন্ত্রাসী, কিন্তু তারা নিজেরা কোনো দায়িত্ব পালন করে না। তারা যদি নিজেরা দায়িত্ব পালন করত, তাহলে তো জাতিসংঘকে নিয়ে এই জঙ্গিদের নিয়ে আলাপ করতে হতো না। এইখানে কিন্তু আপনার বড় একটা জিনিস চলে আসে যে মুসলমানরা নিজেদের দায়িত্ব নিতে পারে না, তাদের সন্ত্রাসীদের নিয়ে অন্যরা রিপোর্ট করে। আপনার সন্তান পাড়ার মাস্তান, এটা যদি আপনি নিজে সমাধান না করতে পারেন, এটা তো আপনার জন্য সবচেয়ে বড় লজ্জা। যাই হোক, সেই লজ্জা মুসলমানদের দিয়ে লাভ নাই। মুসলমান হওয়া মানেই হলো যে এই ধরনের গ্লানিগুলোকে হজম করা। আপনি যদি যুক্তিবাদী, শান্তিপ্রিয় মুসলমান হন, আপনি এই লজ্জা নিয়ে থাকবেন। আর আপনি যদি উগ্র জঙ্গিবাদের প্রতি সহযোগী বা জঙ্গিবাদের প্রতি আপনার ভালোবাসা থাকে, আপনি কিন্তু এই ধরনের রিপোর্টে আপনি কিন্তু ক্রুদ্ধ হবেন, যেটা আসলে বাংলাদেশের এই 2024-এর জঙ্গিদের ক্রুদ্ধ করার কথা, কিন্তু সে ক্রুদ্ধ তাদের করতে পারছে না। কারণ 2024-এ তো ওরা আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে আব্বা ডেকেছে। দেখেন, বাংলাদেশের সন্ত্রাসী এই হাসনাত, সার্জিস, নাহিদ, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, এবং এদের সবার আবার গডফাদার হলো কে? এদের গডফাদার হলো মাহমুদুর রহমান, তারপরে ফরহাদ মজহার, পিনাকি, ইলিয়াস। তারা তো আবার ওইসব দেশে বসবাস করে। ওরা কিন্তু আপনার খোলা মনে ক্রোধ জানাইতে পারবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ওদের সাথে সহযোগী হয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। আবার দেখেন, এই যে মাহমুদুর রহমান, হাসনাত, সার্জিস, ওদের আদি আব্বা যে বিন লাদেন, উনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার জন্য প্রথমে আল কায়দা সংগঠনটা গড়ে তোলে। এই আল কায়দা পরবর্তীতে অনেক ধরনের আপনার সন্ত্রাসী কার্যক্রম করেছে। এই এক লাদেনের কারণে আফগানিস্তানে বোমা মেরে আসলে অনেক কিছু ধ্বংস করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। লাদেনকে পাকিস্তানে ধরে সেখানে তার বাড়িতেই তার বিভিন্ন স্ত্রী সহ, স্ত্রীগুলোকে মারে নাই ওরা। দেখেন, ওই জঙ্গিরা হলে কিন্তু এই ধরনের কোনো বিধর্মীকে পেলে তার স্ত্রী সহ সবাইকে মেরে ফেলতো।
ওরা শুধু লাদেনকে মেরেছে, আর হয়তো গোলাগুলিতে 2-1 জন আহত হতে পারে। আমাদের আল কায়েদা বাংলাদেশে আছে, এটা কিন্তু সারা পৃথিবী এখনো স্বীকার করে নাই, শুধু আজকে করলো। কিন্তু ভবিষ্যতে আমি যেটা দেখতে পাচ্ছি এটা হলো যে আল কায়েদাকে শুধু স্বীকার না, এইটার পথ ধরে বাংলাদেশে অবস্থা এমন দাঁড়াতে পারে যেভাবে যাচ্ছে, যে বাংলাদেশে একদিক দিয়ে ইন্ডিয়া ঢুকবে, একদিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকবে এই আল কায়েদা গুলাকে ধ্বংস করার জন্য। মাহমুদুর রহমান, ফরহাদ মজহার, হাসনাত, সার্জিস, নাহিদ, ফুয়াদ, শাহরিয়ার, এদেরকে মারার জন্য কিন্তু যদি এইভাবে চলতে থাকে, একদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকবে, একদিক থেকে ভারত ঢুকবে, তারপরে আপনার চীন বলবে আমি বা বাকি থাকি কেন, মিয়ানমারের দিক থেকে চীন ঢুকবে। বাংলাদেশের আসলে ভবিষ্যৎটা যতটাই আপনারা এগুলো নিয়ে অনেকে আতঙ্কগ্রস্ত আছে, কিন্তু আসলে এইরকমও কিন্তু হতে পারে। যেভাবে জঙ্গিরা এবং তারেক রহমান যেভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিচ্ছেন, যে তিনি তো জঙ্গিদের কিছু বলতে পারছেন না, এবং জঙ্গিদের কিছু বলার সাহসও তার নাই। অর্থাৎ 2024-এর পরে বাংলাদেশ যে পথে যাচ্ছে, এটা যদি শেখ হাসিনা এসে যদি উদ্ধার না করে, তাহলে কিন্তু এই অবস্থা হবে না, এটা আপনি বলতে পারেন না। এটা হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আর কারণ ভারতের কিন্তু ক্রুদ্ধ হওয়ার অনেক কারণ আছে। এই যেই আল কায়েদার বাংলাদেশ চ্যাপ্টারের যে নাম দেয়া হয়েছে, সেটা আসলে আল কায়েদা ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ আকিস এটার নাম দিয়েছে, আকিস। অর্থাৎ এটাকে একটা গোষ্ঠী হিসাবে দেখছে যেটা ভারত উপমহাদেশে কাজ করছে, মূলত পাকিস্তান এবং বাংলাদেশ। জাতিসংঘের রিপোর্টে প্রথম এসছে বাংলাদেশের কথা, কিন্তু আমরা যারা জঙ্গিবাদ বুঝি একেবারে, আমি তো 9/11 যেটা হয়েছিল 2001 সালের 11ই সেপ্টেম্বর থেকে আমি জঙ্গিবাদকে কিন্তু খুব ক্লোজলি অবজার্ভ করি, এবং আল কায়েদা কোন দেশে কি হয়েছে এগুলো দীর্ঘদিন ধরে আমি পর্যবেক্ষণ করে আসছি। সেটা সূত্র ধরেই আমি কিন্তু এই যে মাহমুদুর রহমান আছে বাংলাদেশের, আমার দেশের সম্পাদক, ওকে কিন্তু আমি বাংলাদেশের বিন লাদেন বলি। দুজনের মধ্যে যথেষ্ট মিলও আছে। দেখেন, আল কায়েদা এই লাদেনকে তৈরি করেছিল আমেরিকা, ঠিক তৈরি করে নাই লাদেনকে, লাদেন আমেরিকা এবং পাকিস্তানের সহযোগী হয়ে তার টাকা পয়সা সহ নিয়ে সে সোভিয়েত ইউনিয়নের কে পরাজিত করার জন্য আফগানিস্তানে ঢুকেছিল। পরবর্তীতে সে মনে করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র মানে আসল শত্রু, সোভিয়েত ইউনিয়নের চেয়েও বড় শত্রু। সে অনেকগুলা কারণ দেখিয়েছিল, বিশেষ করে ইরাকে মার্কিন আক্রমণ, সৌদি আরবে মার্কিন ঘাঁটি, এবং সে সৌদি আরবের বিরুদ্ধেও কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল লাদেন বাহিনী, আল কায়েদা। এবং সবচেয়ে বেশি আল কায়েদা এখন পর্যন্ত খুন করেছে আপনার সৌদি আরব, আর জঙ্গি হিসাবে সবচেয়ে বেশি জঙ্গি খুন করেছে কিন্তু পাকিস্তান। দেখেন আপনার কি ধরনের পরিহাস, যে পাকিস্তান সবচেয়ে বেশি জঙ্গিবাদের উৎপাদন করেছে, তাদেরকেই বাধ্য হয়ে আমেরিকানদের চাপে সবচেয়ে বেশি জঙ্গি খুন করতে হয়। তবে ভবিষ্যতে এই কাজটা যদি তারেক রহমানকে করতে হয়, তারেক রহমানকে তো জঙ্গিরা আবার মেরে ফেলবে। অর্থাৎ আপনি জঙ্গিদের যত ভাবেই আপনি কি করে, আপনি তাদের প্রেমে একবার পড়েছেন তো মরেছেন, আপনি একটা অপরাধের সাথে জড়িয়ে গেছেন। অর্থাৎ জঙ্গিবাদের সাথে জড়িত হওয়া পৃথিবীর চোখে, মানে আন্তর্জাতিক আইনের চোখে, মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে, জাতিসংঘের চোখে, মুসলমান দেশগুলোর চোখে, এমনকি সৌদি আরবের চোখে, অনেকগুলো মুসলমান দেশ তো আল কায়েদার বিরুদ্ধে স্ট্রং ব্যবস্থা নিয়েছে। সৌদি আরব, ইউএই, তারপরে মিশর, মরক্কো, এই রাষ্ট্রগুলো আল কায়েদার বিরুদ্ধে কিন্তু খুব স্ট্রং অ্যাকশন নিয়েছিল। পাকিস্তান নিতে বাধ্য হয়েছিল। পাকিস্তান তো 9/11-এর পরে যে আফগানিস্তানে যে হামলা হলো, তা সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে পাকিস্তানকেও হামলা করতে হয়েছিল। এই অবস্থা তো, মানে এই যে অনেকগুলা আপনার কি বলবো, মানে নিজের মাংসকে নিজে খেতে হয় মুসলমানদের, শুধু একটাই কারণ যে তারা নিজেদের বিপদগামী লোকগুলোকে তারা থামাতে পারে না। তাদের ধর্ম ব্যবহার করে একদল মানুষ স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন পৃথিবীতে অশান্তি আনয়ন করে, সেই স্বপ্ন তারা থামাতে পারে না।
আর আকিসের কথা কি বলবো, যে আল কায়দা ইন দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এইটা প্রথমে সবচেয়ে বেশি চোখে আসে গত বছর নভেম্বরে ভারতে কিন্তু উমরুন নবী নামে এক ইসলামিক টেরোরিস্ট, কাশ্মীরের একজন ইয়াং ডাক্তার 29 বছরের, সে একটা বোমা নিয়ে যাচ্ছিল, 40 কেজি বোমা গাড়িতে করে, সে এটা গাড়ি বোমা করেছিল। এদের এটা নিয়ে, এই বোমাটা নিয়ে সে যাচ্ছিল তার নিরাপদ স্থানে, সেটা লাল কেল্লার কাছে এটা বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে ওখানে 11 জন বোধহয় মারা গিয়েছিল, 30-40 জন আহত হয়েছিল। পরে উমর আলীর বন্ধু মোজাম্মেলের বাসায় গিয়ে এই ইন্ডিয়ান আইন শৃঙ্খলা বাহিনী 3000 কেজি এক্সপ্লোসিভ পায়, এবং পরে এটা ইনভেস্টিগেশনে বাইর হয় যে ওরা এগুলা সব একসাথে আপনার ডিটোনেট করতো গাড়ি বোমা হিসাবে, বিভিন্ন বোমা হিসাবে ভারতের বিভিন্ন জায়গায়। ডিসেম্বরের 6 তারিখ, যেদিন বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। যাই হোক, ভারতের মানুষের সৌভাগ্য যে একটা মাত্র একটা বোমা প্রিমেচিউরলি ফেটে গেছে, বাকিগুলা তৈরি করা হচ্ছিল একসাথে। ওরা চিন্তা করেন এরকম 3000 কেজি যদি তারা সাকসেসফুলি এই অপারেশন করতে পারতো, তাহলে 40 কেজিতে যদি 11 জন মরে, 3000 কেজিতে কিন্তু কয়েক হাজার মানুষ মারা যেতে পারতো সারা ভারত জুড়ে, যদি সাকসেসফুলি এটা করতে পারতো। তাহলেও কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে যা হোক ওই একটা বোমা আগাম ফেটে যাওয়াতে বেঁচে গেছে। এই আকিসের সদস্য বলা হচ্ছে যে এখন বাংলাদেশে আকিসের সদস্যরা ঘাড়ি কাটতেছে, এইটা আসলে একটা বাকোয়াস। সত্য কথা হলো, বাংলাদেশের এই আকিজের সবচেয়ে বড় গডফাদারই হইল যে মাহমুদুর রহমান। মাহমুদুর রহমানের সাথে এই যে লাদেনের মিলটা দেখেন, লাদেন ছিল সিভিল ইঞ্জিনিয়ার, মাহমুদুর রহমান হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ার। লাদেনও একটা মেইন স্ট্রিম ফোর্স হিসাবে শুরু করছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে, পাকিস্তানের হয়ে। মাহমুদুর রহমানও একটা মেইন স্ট্রিম হয়ে শুরু করেছিল খালেদা জিয়ার হয়ে, তারেক রহমানের হয়ে। 2001 থেকে 6 সালে সে আপনার প্রতিমন্ত্রীর মর্যাদায় বিভিন্ন দায়িত্ব পালন করেছে। আর তার মধ্যে একটা ছিল বিডার চেয়ারম্যান বা প্রেসিডেন্ট, চিফ ছিল, তারপরে জ্বালানি উপদেষ্টা ছিল। পরবর্তীতে সে এতটাই জঙ্গি হয়ে গেছে মাহমুদুর রহমান, সে কিন্তু আর বিএনপির সাথেও এখন সেইভাবে সরাসরি নেই, সে জামাত, হেফাজত এদের সাথে চলে এসছে। এবং বাংলাদেশে তো আপনারা দেখেছেন মাহমুদুর রহমান অনেক স্যাক্রিফাইস করেছে একজন জঙ্গি নেতা হিসাবে। সে শেখ হাসিনার সময়ে জেল খেটেছে, পরে সে বিদেশে পালিয়ে গেছে, আবার এসে ঢুকেছে। তার স্বপ্ন হলো যে ভারতকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা, এই মাহমুদুর রহমানের। দেখা যাক সে সাকসেসফুল হয় কিনা। এখন তো সে বাংলাদেশে সাংবাদিকতার জগতের 1 নাম্বার হিরো। আর আগে যে হিরোগুলা ছিল, প্রথম আলোর মতি আর ডেইলি স্টারের মাহফুজ, ওদেরকে তো এখন ডিফিট করে দিচ্ছে। আবার যদিও মতি মাহফুজ শেখ হাসিনার বিরুদ্ধে আবার এই মাহমুদুর রহমানের সাথে গ্যাং আপ করেছে একসাথে। মতি মাহফুজকে কিন্তু আবার সুযোগ পেলে, ওই ধরনের পরিস্থিতি হইলে মাহমুদুর রহমান কিন্তু দিনে দুপুরে প্রকাশ্যে জবাই করে কিন্তু হত্যা করবে, কারণ মাহমুদুর রহমান তো চাচ্ছেই এটা। আর মাহমুদুর রহমানের সম্পর্কে আরেকটা জিনিস বলি, যত বৃদ্ধ হচ্ছে ওর উন্মত্ততা বাড়বে। কারণ হলো যে ও তো চায় না ও স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করুক, ও চায় যে কোনো একটা বোমা এসে বা গুলিতে সে মারা যাক, যাতে সে একজন জঙ্গির যে ইচ্ছা সেটা তার পূরণ হয়। যাই হোক, অনেক মজা করছি, কারণ হলো যে আমরা যখন কথাগুলো বলি তখন কেউ ওগুলোকে গুরুত্ব দেয় না। জাতিসংঘ থেকে শুনলে হয়তো এখন কেউ একটু চোখ মুখ তুলে তাকাবে যে না, ঘটনাটা কি। আর আমাদের কাজ হলো যে আসলে বিশ্বকে সঠিক জিনিসটা জানানো। আসলে আল কায়দা তো এখন ঘাঁটি গাড়েনি, 2024-এ তোমরা নিজেরা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা বাংলাদেশি আল কায়দার সাথে তোমরা করেছ, চক্রান্ত করে বাংলাদেশের এই জঙ্গিবাদ বিরোধী একটা সরকারের তোমরা পতন ঘটিয়েছ। আসলে না, আমরা যদি একটু আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনের মধ্যে আমরা যদি একটু অর্গানাইজড হতাম, আমরা সারা বিশ্বকে লজ্জিত করতে পারতাম। 2024-এ জঙ্গি উত্থানে সারা বিশ্ব, এবং ভলকার, তুর্ক, মুর্ক এগুলা সব যেহেতু জঙ্গিদের সাথে গিয়েছিল, কিন্তু সেটা তো আমরা অভ্যন্তরীণ ভাবে পাচ্ছি না। এখনো নাহিদকে কেউ জঙ্গি বলে না,
হাসনাতকে জঙ্গি, আধা জঙ্গি বলে, মনে করে শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি ওইখানে আত্মঘাতী জঙ্গি। আসলে তো এগুলো পুরো দলটাই হলো আত্মঘাতী জঙ্গিদের। এখানে হ্যাঁ দুই একটা মেয়ে নেওয়া হয়েছে বিভিন্নভাবে, কিন্তু মূল কোর বাঞ্চটা হলো সবাই আত্মঘাতী জঙ্গি, যারা আবার অর্থ কড়ি পেয়ে এখন বড় লোক হয়ে গিয়ে এখন আপাতত ভাবে জঙ্গিবাদ থেকে সরে এসে এখন তারা যে টাকা কড়ি কামিয়েছে সেটা ভোগ করার দিকে চলে গেছে। যা হোক, তারপরও এই রিপোর্টের পরে পৃথিবীর নজর একটু হইলেও বাংলাদেশের দিকে পড়বে। আর অভ্যন্তরীণ ভাবে তো দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু জঙ্গিদের আপনার আস্ফালন বাড়ছে, যেটা তারেক রহমানের 2001 থেকে 6 সালেও হয়েছিল। তারেক রহমানের সরকারের এইটা আরেকটা আপনার বড় হলো আর কি, জাতিসংঘের এই রিপোর্টটা, যেটা আমি যেহেতু বারবারই বলছি যে শুধু ফুয়া দেখা থাকলে ঢাকা শহরে এই পৃথিবীর কেউ তারেক রহমান সরকারের আমলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ করবে না। এখন যে এই খবরটা জাতিসংঘ বের হয়েছে, এটা আরেকটা সিল দিয়ে দিল যে তারেক রহমানের সরকার বা 2024-এর জঙ্গি কোয়ালিশনের দ্বারা শাসিত বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ তো দূরে থাকুক, এই রিপোর্টের পরে এর মধ্যেও যারা এখান থেকে টাকা কড়ি গুটিয়ে চলে যাচ্ছে না, তারা এখন টাকা কড়ি গুটাতে শুরু করবে। অর্থাৎ সব মিলিয়ে না বাংলাদেশের কপালে দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ। এত দুঃখ সহ্য করে কেন আমরা জঙ্গিদের সাথে যাই, এটা আর কি আপনাদের কাছে আমার প্রশ্ন। তবে উত্তর হলো কি জানেন, দুটো জিনিসকে আলাদা করতে হবে। আপনি ধর্মপ্রাণ মুসলমান, আমি ধর্মপ্রাণ মুসলমান। আমাদের এই জিনিসটা, আমরা ধর্মপ্রাণ মুসলমান বলেই জঙ্গিদের বিরুদ্ধে সবার আগে আমাদের এগিয়ে আসতে হবে, যাতে জাতিসংঘ এভাবে রিপোর্ট প্রকাশ করে আমাদের লজ্জিত করতে না পারে। আমাদের জঙ্গিদের আমাদেরকে শায়েস্তা করতে হবে, আমাদেরকে শিশুদেরকে শিক্ষা দিতে হবে তারা যেন জঙ্গি না হয়। আর যারা জঙ্গি হয়ে গেছে তাদেরকে আটকানোর দায়িত্ব আমরা যদি সেই দায়িত্ব না নেই, বিশ্ব আসবে দায়িত্ব নিতে। সাথে সাথে আমাদের মতো দেশগুলোতে বিভিন্ন দিক থেকে শক্তিশালী দেশগুলা প্রবেশ করবে এবং দেশটাকে কিন্তু তারা ভাগ করে নিজেদের মধ্যে নিয়ে যাবে। তাদের জিও পলিটিক্যাল যেসব অ্যাম্বিশন আছে বা যাতে তাদের যেসব উদ্দেশ্য আছে সেগুলো হাসিল করার মানে সুযোগ পাবে। তাই এই সুযোগটা কে দিচ্ছে? আমি আপনি দিচ্ছি। কারণ আমি আর আপনি মাহমুদুর রহমান, ফরহাদ মজার, নাহিদ, হাসনাত, সার্জিস, ফুয়াদ, শাহরিয়ার, এদের বিরুদ্ধে তো আমি আপনি কোনো ব্যবস্থা নিচ্ছি না। আমরা তো এদের বিরুদ্ধে একত্র হয়ে কোনো কথাও বলছি না, কিন্তু তারা তাদের উদ্দেশ্য নিয়ে কিন্তু সমান তালে এগিয়ে যাচ্ছে। আর জাতিসংঘ কিছু বললে তখন আমরা খেয়াল করি, আমরা নিজেরা কিন্তু এদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নিই না।